আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এবারে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে জুলের সূত্র। তো জুলের সূত্রের ব্যাপারে কারো কারো তোমাদের একটু ধারণা থাকার কথা, আর কেউ যদি একেবারে নতুন হও তাও কোনো অসুবিধা নাই। এই জুলের সূত্রের এই জায়গাতে শুধু জুলের সূত্র না, এখান থেকে গাণিতিক অংশ আমরা দেখে ফেলবো। তাহলে টপিকটা একটু চাইলে পারে অ্যাডিশন হিসেবে তুমি লিখতে পারো, যে পাশাপাশি গাণিতিক সমস্যা, এই জায়গা থেকে এই দুটো জিনিস আমরা দেখে ফেলবো ইনশাল্লাহ আজকের এই লেকচারে। তো আমরা তাহলে জুলের সূত্র কি সেটাতে একটু আসি। জুল কি বললেন? জুলের সূত্র, উনি যেটা বলেছেন সেটা আগে বলি, পরে একটা গল্প বলবো। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে তাপ শক্তি আর যান্ত্রিক শক্তির মধ্যে কনভার্সন, একটাকে আরেকটাতে কনভার্ট করা। তো তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়, আর যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়। তোমাদের এটা জানার কথা যে এই পৃথিবীর মোট শক্তি কিন্তু নির্দিষ্ট, শক্তি নির্দিষ্ট, শক্তিকে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা যায়। তো শক্তির রূপান্তর ব্যাপারটা আমরা সবাই জানি, এবং এই রূপান্তর তাপগতিবিদ্যাতে আলোচ্য ব্যাপারটাই হলো শক্তি রূপান্তর। তাহলে এই অধ্যায়ের আলোচ্য ব্যাপারই হলো শক্তি রূপান্তর। ওকে, তো সেই জিনিসটা এবার এখন আমরা প্রবেশ করা শুরু করছি। তো শক্তিগুলোর ব্যাপারে অলরেডি জানার কাজটা কিছুটা করেছি, এবং আগের লেকচারে তুমি দেখার কথা। তো এই অধ্যায়ের যে শক্তি রূপান্তর, তুমি ভালো করে খেয়াল করো যে আমরা যদি এই যে বাল্ব জ্বলছে, ফ্যান চলছে, এগুলোর কথা বলি, তাহলে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে বা গতি শক্তিতে রূপান্তর হচ্ছে। তেমনি বাইরে যে মোটর গাড়ি এগুলো চলছে, এইটা মেকানিজমটা বেশিরভাগই এরকম যে যদি ইঞ্জিন তাপ ইঞ্জিন হয়ে থাকে, তাহলে দেখো যে রাসায়নিক শক্তির দহনের মাধ্যমে তাপ তৈরি হচ্ছে, আর এই তাপ শক্তি তখন আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে। তো যান্ত্রিক শক্তি বেসিক্যালি দুটো জিনিসের সমন্বয়, আমরা জানি বিভব শক্তি আর গতিশক্তি। তাহলে কোনো জায়গায় যখনই গতিশক্তি সৃষ্টি হবে তখনই সেখানে ধরে নাও, বুঝে নিব যে একটা বিভব শক্তি সৃষ্টি হয়েছে বা যান্ত্রিক শক্তির, সরি, কোনো জায়গায় যদি গতিশক্তি তৈরি হয় তাহলে বুঝবো এটা যান্ত্রিক শক্তি। আর এই যান্ত্রিক শক্তিটা তুমি পেতে পারো তাপ শক্তি থেকে বা অন্য কোনো ফরম্যাট থেকে। এখানে জুলের সূত্রে মূলত দুটো শক্তির মধ্যে আমরা কনভার্সন পড়ব। একটাকে আমরা বলবো তাপ শক্তি। এই তাপ শক্তিকে তুমি আমি চাইলে পারে এইচ দ্বারা বা কিউ দ্বারা শিখতে পারি। তাহলে এটা এইচ বা কিউ দ্বারা লেখা হবে, যখন যেটা সুবিধা হয় তখন সেটা লিখে দিই আর কি। আর আরেকটা হলো যান্ত্রিক শক্তি। এখন তুমি একটা ধারণা ক্লিয়ার থাকতে হবে যে যান্ত্রিক শক্তিকে প্রকাশ করার জন্য কি ব্যবহার করবা। বিভব শক্তিকে প্রকাশ করো, ধরো পটেনশিয়াল এনার্জি ই অফ পি। গতিশক্তিকে প্রকাশ করো ই অফ কে। বিভব শক্তি আর গতিশক্তির যোগফল হইল ধরো যান্ত্রিক শক্তি। এটাকে মেইনলি ডব্লিউ দ্বারাই আমরা প্রকাশ করি, অর্থাৎ কৃত কাজ। কারণ কাজ এবং যান্ত্রিক শক্তি সমতুল্য রাশি, তাহলে কৃত কাজ আর এই যান্ত্রিক শক্তিকে আমরা সেম ফরম্যাটে চিন্তা করি, এজন্য এটারে ডব্লিউ দ্বারা লিখব। তো জুলের এই সূত্রটা হচ্ছে যে তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে, তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে এবং যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপ শক্তিতে
রূপান্তর করা যায়। তাহলে ওনার কথা অনুযায়ী হিট এনার্জিকে সম্পূর্ণরূপে কৃত কাজে মানে ডব্লুতে, অথবা এই ডব্লুকে সম্পূর্ণরূপে হিট এনার্জিতে রূপান্তর করা যায়, এটা ছিল তার কথা। এখানে তুমি যদি বলো তাহলে এর গাণিতিক রূপটা হলো ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। এখন এখানে তো প্রপোর্শনাল দিলাম, তাহলে তো সম্পূর্ণরূপে হলো না, একটা সমানুপাতিক ফ্যাক্টর থেকে যাওয়ার কথা। এই একটা বিষয় নিয়েই আমি এই সূত্রটাকে একটু দীর্ঘায়িত করে দিই যে এইটা ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ লিখবো নাকি ডব্লিউ সমান সমান কিউ লিখবো, কোনটা লিখবো, এটা হচ্ছে আমার প্রশ্ন। দুটোই লিখবো, দুটোই লিখতে পারো, শুধুমাত্র ধারণাটা ক্লিয়ার করে তারপরে লিখবা। হ্যাঁ, কেউ যেন প্রশ্ন করলে বলতে পারো যে এই কারণে এটা লিখেছি। ওকে স্যার, তো এই জুলের এই সূত্রের ব্যাপারে একবার একটা জিনিস পড়েছিলাম, কতটুকু সত্য জানি না। মিস্টার জুল, দেখো ইউরোপিয়ান কান্ট্রিগুলো তো অনেক আগেই বাইরের বিশ্বে জাহাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্য, সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে অগ্রসর ছিলেন। তো একবার একটি জাহাজ এই সমুদ্র উপকূলে এসে খুব খারাপভাবে আটকে যায়, কোনোভাবেই ওখান থেকে আর নড়ানো যাচ্ছিল না। তো জাহাজের একটা অংশ কেটে ফেলার জন্য ড্রিলিং করা হচ্ছিল পানির মধ্যে। তো ড্রিলিং করার ফলে এই পানি উত্তপ্ত হয়ে যায়। জুল এ বিষয়টা ওইখানে ছিলেন এবং তিনি লক্ষ্য করলেন যে এই ড্রিলিং করার ক্ষেত্রে তো খুবই মানে প্রচণ্ড গতিতে একটা মেশিন, একটা ডিভাইস ঘুরছিল, যার ফলে তাপ উৎপন্ন হয়েছে। কিন্তু তার আগে একটা ধারণা ছিল যে কোনো বস্তুর মধ্যে ক্যালোরি নামক উপাদান বেশি থাকলে তাপ বেশি, ক্যালোরি উপাদান কম থাকলে তাপ কম, অর্থাৎ ক্যালোরি নামক উপাদানের কারণে তাপের সৃষ্টি হয়। জুল এবার বুঝলেন যে না, তাহলে তো এখানে তো ক্যালোরি উপাদানের কোনো বৃদ্ধি হয়নি, আমরা জাস্ট ড্রিল করেছি, ড্রিল করলে যদি উত্তপ্ত হয় পানি তাহলে বুঝবো। আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পরে উনি তখন বললেন যে না, আসলে যান্ত্রিক শক্তি এখানে তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। আবার তাপ শক্তিকেও তাহলে চাইলে পরে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা সম্ভব। এবং এই ধারণাগুলো কিন্তু অনেক সুবিধা দিয়েছে আমাদের। দেখো যে এই যে তাপ শক্তি থেকে যে যান্ত্রিক শক্তি পাবো, এর ফলে কোনো একটা জায়গায় তাপ উৎপাদন করে ওই জায়গাটাকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। যে গাড়ি চলছে, তোমার মোটর গাড়িগুলো চলছে, এগুলো কিন্তু সব তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি দিচ্ছে আমাদের। তাহলে উনি এই চিন্তা থেকেই ফাইনালি বলেছিলেন তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে আর যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপ শক্তিতে রূপান্তর করা যায়। তো ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ যদি হয়ে থাকে তাহলে ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ এটা ধরলাম, দেন ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে জে কিউ। তো সমানুপাতিক চিহ্ন উঠাইলে সাধারণত যেটা বসে তার নাম আমরা বলি ধ্রুবক, বাট স্পেশালি এই জায়গাতে এটা ধ্রুবক না। তাহলে এই জে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ইংরেজিতে আমরা বলি মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। কেন লিখছি এটা? এই শব্দের মধ্যেই কিন্তু পুরো বিষয়টা তুমি ভালো মতো যদি একটু গবেষণা করো তাহলে পুরো বিষয়টা তোমার উপলব্ধি করার জিনিস রয়েছে। এটাকে কেউ কেউ এটাকেই বলবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ককে কেউ বলবে জুলের তুল্যাঙ্ক। জুলের সূত্রে এই তুল্যাঙ্ক ইউজ হয়েছে, তাই স্পেশালি তার নাম জুলের তুল্যাঙ্ক। হোয়াট ইজ দিস? এর মিনিংটা খুবই সিম্পল, জটিল করার কোনো দরকার নাই। তাপ শক্তিকে তখনও মাপা হয়তো ক্যালোরি এককে, আর এই যান্ত্রিক শক্তিকে মাপা হয়তো জুল এককে। তা আমি যদি তাপ শক্তি কিউকে ক্যালোরি এককে মাপি,
আর যান্ত্রিক শক্তি ডব্লিউ কে যদি জুল এককে মাপি, তাহলে এই ক্যালোরি আর জুল ভিন্ন এককে মাপলে তাদের পরিমাণ কোনোদিনই একরকম হবে না, তাদের পরিমাণ কোনোদিনই একরকম হবে না। এখন এইটাকে এটাতে সম্পূর্ণরূপে যদি রূপান্তর করো, তাহলে আমার কথা হলো 100 ক্যালোরি তাপ যদি কোথাও ব্যয় হয়, তাহলে ওইখানে কৃত কাজের মানও হবে 100 ক্যালোরি। তাহলে দুটোই ক্যালোরি একক হলে সমান। বাট কৃত কাজকে তুমি যদি জুল এককে মাপো, এখানে আর একটু ক্লিন করে আঁকি, কৃত কাজকে তুমি যদি জুলে মাপো, এটারে জুলে মাপছো আর এটারে মাপছো ক্যালোরিতে, তাহলে স্যার যত ক্যালোরি ব্যয় করছো তত জুল কিন্তু কাজ পাবে না। তাহলে এই জায়গাতে একটা ফ্যাক্টর গুণ করতে হবে। আমরা এখন জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। তো ওই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি 4.2। এই ফ্যাক্টরটা কত? 4.2 জুল পার ক্যালোরি। তাহলে প্রতি ক্যালোরি তাপ শক্তির দ্বারা 4.2 জুল কাজ পাওয়া সম্ভব। এইটা আর একটু তাহলে সিম্পলিফাই করি, তাহলে তুমি বুঝবা। একটা ক্যালোরিতে মেপেছে আর একটাকে জুলে, তাহলে ক্যালোরি আর জুলে মাপলে কোনোদিন ডব্লিউ আর কিউ সমান হবে না, এই অবস্থাতে কোনোদিন সমান হবে না। কিন্তু দুটোকে ক্যালোরিতে মাপলে সমান হবে, বা দুটোকে জুলে মাপলে আবার সমান হবে। আর একটাকে ক্যালোরি আর একটা জুলে মাপতে চাইলে তখন যে ফ্যাক্টর গুণ করতে হবে সেটা হলো 4.2। এর মধ্যে আর কোনো জটিলতা নাই, আর কোনো কিছু শেখার নাই। বাকি গাণিতিক প্রবলেম তুমি পারবা, শুধুমাত্র আরো এক্সট্রা করে কিছু টপিক জড়িয়ে দিয়ে গাণিতিক প্রবলেম দেওয়া হবে, ওইটা তখন তোমাকে শিখতে হবে। ওকে, আসো বুঝাই। আমি যদি একটা আগে ছোট্ট গাণিতিক প্রবলেম দিই তাহলে তুমি বুঝবা। ধরো একজন স্টুডেন্টকে সেদিন বললাম, ব্যাচে অফলাইন ব্যাচে ক্লাস হচ্ছিল, যে তোমাদের একজনের নাম বলো এই গাণিতিক প্রবলেমে। তো ওরা বললো রাফাত। আসলে রাফাত আমার ছেলের নাম। আমি বলি, রাফাত শীতের ঠান্ডা কমানোর জন্য দুই হাত ঘষে 300 জুল তাপ উৎপন্ন করলো। 300 জুল তাপ উৎপন্ন করলো। দুই হাত ঘষাঘষি করার ক্ষেত্রে কৃত কাজ কত? বিষয়টা তোমাকে বোঝানোর চেষ্টা করছি আর কি। তাহলে এই যে শীত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু এরকম করি, এভাবে দুই হাত ঘষি। তুমি যদি এখন তোমার কলম খাতা এগুলো রেখে দিয়ে ঘষো, তাহলে দেখবা যে এই ঘষাঘষি করার কারণে হাতটা গরম হয়েছে। তাহলে আমরা ঘষাঘষির সময় যে পরিমাণ যান্ত্রিক কাজ করেছি, ঠিক সেই পরিমাণ তাপ এখানে উৎপাদন হয়েছে। এখন একটাকে জুলে আর একটা ক্যালোরিতে যদি মাপো, তাহলে মাথায় রাখবা যে আমরা জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ। সূত্রটা এটা, জে এর মানটা ধরো 4.2 জুল পার ক্যালোরি। এখন এটা নিয়ে স্টাডি করিনি, জাস্ট এখানে গাণিতিক প্রবলেমটা আগে শিখে নাও, পরে স্টাডি করব। এখানে কিসের মান দিয়েছে তোমাকে? বলেছে তাপ উৎপন্ন হলো 300 জুল। তাহলে তাপ উৎপন্ন যদি 300 জুল হয়, তাহলে কৃত কাজ কত?
তাহলে তাপ উৎপন্ন 300 জুল, কৃত কাজ কত? মাথায় রাখবা যে এইখানে কিউ কে তাহলে বলে দিয়েছে 300 জুল, আর কৃত কাজ ডব্লিউ সমান সমান কত। এই সময়ে কেউ যদি এইরকম করে যে 4.2 দিল, আবার এইটা দিয়ে দিল 300, তাহলে এককের ব্যাপারে আগে দেখো অলরেডি সংঘর্ষ বেঁধে গেছে। এককের ব্যাপারে কি সংঘর্ষ বেঁধেছে? এই জের এককটা আমি লিখেছি জুল পার ক্যালোরি, তাহলে এটা যদি জুল পার ক্যালোরি হয় আর এইটা আবার 300 জুল, তাহলে এখানে আবার জুল, তাহলে এখানে হয়ে গেল জুল স্কয়ার পার ক্যালোরি। বাট কৃত কাজের একক তো জুল হবে, তাহলে এত কিছু দুই পক্ষের এককের যদি সমন্বয় না হয় তাহলে ইকুয়েশন ঠিক নাই। এটা পদার্থবিজ্ঞানের একটা রুলস। তাহলে ভৌত রাশির পরিমাপ এই অধ্যায়তে তোমাকে একটা জিনিস পড়ানো হয় যে দুই পক্ষের এককের সমতা, মাত্রার সমতা থাকতে হবে, নাহলে ওই ইকুয়েশন ভ্যালিড না। তাহলে এদিকের একক জুল হবে আর এদিকে হয়ে গেছে জুল স্কয়ার পার ক্যালোরি, তাহলে এই দুটো মিলিয়ে কম্বিনেশন যা হয়েছে সেটা ঠিক নাই। তাহলে এই সময়ে এই উৎপন্ন তাপকে তোমাকে ক্যালোরিতে নিতে হবে। এখন ক্যালোরিতে কত হবে? আমার জানা আছে যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে 1 জুল সমান কত হবে? 1 জুল সমান হবে 1/4.2 ক্যালোরি। তাহলে এই 300-কে ক্যালোরিতে যদি নিতে চাও তাহলে 300 ভাগ হবে 4.2 ক্যালোরি, এত ক্যালোরি। তাহলে 300 ভাগ 4.2 ক্যালোরি যদি নাও, তাহলে এটা কিন্তু এবার তুমি এই জায়গাতে বসাতে পারবা। তখন বসালে যে বিষয়টা ঘটবে সেটা দেখো। আমরা এটা একটু ইরেজ করে দিই, ভুল জিনিসটা দিয়ে তোমাকে শেখানোর চেষ্টা করেছি। এবার মনোযোগ দিয়ে দেখো যে একক সহ বসাবো। তাহলে এই জের একক হলো 4.2 জুল পার ক্যালোরি, আর এই কিউ এর ভ্যালুটা হলো, সরি এটা কেটে যাবে, আর এই কিউ এর ভ্যালুটা হলো 300 ভাগ 4.2 ক্যালোরি। তাহলে পার ক্যালোরি আর ক্যালোরি কেটে গেল, 4.2 আর 4.2 উপর নিচে কেটে গেল, তাহলে 300 জুল। এবার তুমি বুঝতে পারার কথা যে 300 জুল তাপ ব্যয় করে, 300 জুল তাপ উৎপাদনের জন্য তাহলে কত যান্ত্রিক শক্তি ব্যয় করেছে? 300 জুল। তাহলে একই এককে যদি হয় তখন এটা আর এটা যদি সমান ভ্যালু দেয় তাহলে জের মান কত? তখন জের মান 1। তখন আমি বলবো তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা হয়েছে। এটা যখন হবে তখন জের মান অ্যাকচুয়ালি জে ইজ ইকুয়াল টু ওই জুলের তুল্যাঙ্ক যে রাশিটা তাকে ক্যাপিটাল জে দিয়ে নেব, তখন এটা বুঝবো 1। কখন? যখন এটাও যদি ক্যালোরি হয় তাহলে এটাও ক্যালোরি, এটাও যদি জুল হয় তাহলে এটা যদি জুল একক হয় তাহলে এটাও জুল একক, তখন এ দুটো সমান। তখন জের মান দরকার নাই। তাপকে সম্পূর্ণরূপে কাজকে সম্পূর্ণরূপে তাপ পরিণত করা যায়, তাহলে এদের মধ্যে কোনো সমানুপাতিক ধ্রুবকের দরকার নাই, এদের মধ্যে কোনো তুল্যাঙ্কের দরকার নাই। কিন্তু একটাকে ক্যালোরি আর একটাতে জুলে মাপবা, তাহলে দরকার আছে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে তোমার যদি এরকম আরেকটা কোশ্চেন দিই, কোশ্চেনটা এই টাইপের দিলাম যে একটি সিস্টেমে একটি সিস্টেমে 20 ক্যালোরি তাপ শক্তি দিলে
20 ক্যালোরি তাপ শক্তি প্রদান করলে কৃত কাজ কত হবে? কৃত কাজ কত হবে? এবার তুমি কৃত কাজ ডব্লিউ সমান জানো জে কিউ, তখন বসাবা জে এর মান 4.2 জুল পার ক্যালোরি, আর কিউ এর মানটা বলেছে 20 ক্যালোরি, তাহলে 20 ক্যালোরি, ক্যালোরি পার ক্যালোরি কেটে গেলে 20 এর সঙ্গে 4.2 গুণ দিবা, তাহলে গুণ দিয়ে 4.2, তার মানে 42 এর সঙ্গে 2 গুণ করলে যা হয় তাই, 42 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 84। এই 84 জুল হচ্ছে অ্যান্সার। তাহলে সিস্টেমে যদি 20 ক্যালোরি শক্তি দিই, তাপ শক্তি দিই, তাহলে সিস্টেম কত কাজ করতে সক্ষম হবে? এই 84 জুল। তাহলে একটা ক্যালোরিকে জাস্ট জুলে কনভার্ট করার সিস্টেমটা হলো ডব্লিউ সমান জে কিউ, আর এইটা হলো সেই কনভার্সন ফ্যাক্টর। এটা যখন ক্যালোরি এককে আর এটা যখন জুল এককে, তখন এই কনভার্সন ফ্যাক্টরটা ব্যবহার হবে 4.2। তার মানে প্রতি ক্যালোরিকে জুলে যদি মাপতে চাই 4.2 জুল করে গুণ হবে, বিকজ 1 ক্যালোরি সমান যদি 4.2 জুল হয়ে থাকে, তাহলে আমি 20 ক্যালোরি শক্তি ব্যয় করলে 20 ক্যালোরি সমান হবে 4.2 ইন্টু 20 জুল, দ্যাট মিনস 84 জুল। এটুকুই যদি কেউ বুঝে থাকে তাহলে এনাফ, আর নতুন করে কিছু বলার দরকার নেই। আশা করি এটা খুবই ভালো মতো বুঝতে পারো কথা। এখন এই এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতা নীতি, এই নীতি অনুযায়ী জুলের সূত্রের আমরা একটু হিসাব নিকাশটা দেখব। তাহলে পরের পেজে যাই। তাহলে জুলস অথবা লিখি জুলস ল ইন এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল, শক্তি সংরক্ষণশীলতা নীতির ক্ষেত্রে জুলের সূত্র। ধরো একটা প্রথম ক্ষেত্র লিখি, কেস 1। ঝর্ণার পানি পতনের ফলে পতনের সময় তাপমাত্রা বৃদ্ধি। ঝর্ণার পানি পতনের সময় তাপমাত্রা বৃদ্ধি হবে কেন? তো আমরা এখানে শক্তির যে কনজারভেশন সে অনুযায়ী ধরে নাও এটা উচ্চতায় যখন থাকে তখন পানির কিন্তু একটা বিভব শক্তি আছে। তাহলে ঝর্ণার যদি এরকম একটা পাহাড়ি পথের কথাই বলি, তাহলে এইখান থেকে যদি এইরকম ভাবে পানিগুলো ধরো নামছে, পানি নামছে, তাহলে এই হাইটের কারণে, এই উচ্চতার কারণে এম ভরের পানির এখানে কিন্তু বিভব শক্তি হচ্ছে mgh। সেই mgh বিভব শক্তি দেখালো পানির তাপমাত্রা বৃদ্ধিতে কাজে লাগছে। তো কিরকম? তো সেই mgh বিভব শক্তি কিসে পরিণত হচ্ছে? তাপ শক্তিতে। mgh বিভব শক্তি তাপ শক্তিতে পরিণত হবে। তো মোট যে তাপ শক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ গৃহীত তাপ শক্তি বর্জিত তাপ শক্তির সূত্র কিন্তু আমরা জানি, সেটা হলো পানির ক্ষেত্রে ms ডেল থিটা বা ডেল্টা টি দিয়ে লিখলাম। এই সূত্র যদি আবার কেউ না জানো, তাহলে এই অধ্যায়েরই আরো কিছু বিষয়গুলো সামনে পড়াবো, সিপি সিভি মানে সি অফ পি সি অফ ভি এগুলো পড়াবো।
তখন আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে, আবার সুপ্ত তাপ, এই অংশের লেকচারগুলো পাবা, তখন ডিটেলস না হয় শিখিয়ে দেব। ওইটা আমার মাথায় ঘুরঘুর করে যে এই অংশগুলো বাচ্চারা না জেনে, যেমন আমি অফলাইন ব্যাচে পড়াতে গিয়ে কেউ কেউ বলে যে আমরা শর্টকাট, আমরা কি শর্ট সিলেবাসে এসেছি, তাদেরকে আগে এইটা বলতে শুনতাম, তা আশা করি যে এবছর থেকে আর কেউ বলবে না। আমি শুধু এটা বলি যে এম এস ডেল থিটা এটা কি ভাই? যদি কোনো একটা পদার্থ এম ভরের হয়ে থাকে, ওই পদার্থের আপেক্ষিক তাপ বলতে 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপ শক্তি শোষণ করে তাকে আপেক্ষিক তাপ বলবো। যেমন পানির ক্ষেত্রে এটা কত? পানির ক্ষেত্রে এটা 4200 জুল পার কেজি পার কেলভিন ফর পানি, তাই না? এটা পানির ক্ষেত্রে। আর এটা হলো তাপমাত্রার পরিবর্তন। এই দুটো জিনিসকে আমরা, এই সবটুকুকে মিলিয়ে বলে আমরা তাপ শক্তি গ্রহণ অথবা বর্জন। যদি তাপ শক্তি গ্রহণ করে তাপমাত্রা বাড়বে, তাপ শক্তি বর্জন করলে তাপমাত্রা কমবে। তাহলে এইখান থেকে যে বিভব শক্তির পানিটা পড়ছে, ভূমি লেভেলে আসার পরে দেখা গেলো ওই পানি গরম মনে হবে, কারণ কি ওই বিভব শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। তখন অন্য কোনো ফরম্যাটে যদি শক্তি না ক্ষয় হয়, তখন আমরা কিন্তু এই mgh ইজ ইকুয়াল টু লিখতে পারবো এই তাপ শক্তির পরিবর্তন। তাহলে এটা হবে ms ডেল টি। তখন যদি তাপমাত্রার পরিবর্তন দেয়া থাকে, আপেক্ষিক তাপ যদি পানির জানা আছে, ভর যদি নির্ণয় করতে বলে ভর নির্ণয় করতে পারবা, পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে বলে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারবা। খুব ভালো করে খেয়াল করে দেখো, পানির দুই পক্ষ থেকে ভর কেটে দিয়ে তুমি জি অফ এইচ সমান সমান যেটা হতে পারে এস ডেল টি। এটা ছোট ছোট করে বুঝাইলাম, কেউ যদি না বুঝো তাহলে সে গাণিতিক প্রবলেমটা বোঝার চেষ্টা করো এখান থেকে। তাহলে রিলেটেড কোশ্চেনটা এই টাইপের হতে পারে। কোশ্চেন 1, কোশ্চেনটা কিরকম, যে একটি পাহাড়ের শীর্ষ হতে পানি পতনের সময় তাপমাত্রা (0.98 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেল। পাহাড়ের উচ্চতা কত? তাহলে একটি পাহাড়ের শীর্ষ হতে পানি পতনের সময় তাপমাত্রা বাড়লো 0.98 ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ের উচ্চতা কত? এইখান থেকে আমরা তাহলে ডিরেক্ট, এর আগে তোমাকে যে কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছি অনেক কথা না বলে, সেটা নিয়ে একটু সলিউশনটা করার চেষ্টা করি। আমরা তাহলে জানি mgh ইজ ইকুয়াল টু ms ডেল্টা টি। তাপমাত্রা পরিবর্তনের সময়, ডিফারেন্সের সময়, তাহলে তাপমাত্রার, তুমি এই লেকচার যদি আমার দেখতে আসো তাহলে অবশ্যই তাপমাত্রা পরিমাপের লেকচার দেখে এসছো, এটা ধরে নেব। আর তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াসের যতটুকু পরিবর্তন, ডিগ্রি কেলভিনেও ততটুকু পরিবর্তন, পরিবর্তনের সময়। তাহলে অবশ্যই কেলভিনেও পরিবর্তন হলো 0.98 কেলভিন। তাহলে এখান থেকে দুই পক্ষ থেকে mm কেটে গেলে GH is equal to S delta T, then H is equal to S into delta T ভাগ G। এখানে খেয়াল করো, তাহলে এখানে হবে
দেন এইচ সমান মানগুলো বসাও। পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার কেলভিন, আর ডেল্টা টি এর মান হলো 0.98 কেলভিন, ভাগ হবে জি এর মান 0.9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা যদি 9.8 হয়, এটার আগে যদি আমি একটা দশমিক দিই তাহলে 10 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 10 দিয়ে ভাগ করলে 10 দিয়ে গুণ করে ব্যালেন্স করতে হবে। এক কথায় আমি এটাও করতে পারি যে এটা আর এটা কাটাকাটি করলে এখানে 10 পাবো, তাই না? হ্যাঁ, কারণ এটার এই 0.98 এর চেয়ে 9.8 হলো 10 গুণ বেশি, তাহলে কাটাকাটি করলে 10 পাবো। সেই 0 আর 0 যদি কাটি তাহলে 420 পাবো। এককটা কি? তাহলে এককটা একটু কেটে দেখায়, তোমার কেলভিন আর পার কেলভিন কেটে গেল, তাহলে থাকলো জুল পার কেজি, আর নিচে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার উপরে যাবে। আচ্ছা, সব মিলিয়ে এইচ এর একক তো মিটার পাওয়ার কথা, তো এটা হলো 420 মিটার। ভালো কথা, আদৌ এটা 420 মিটার হয় কিনা, মানে এককটা মিটার হয় কিনা সেটা আমরা পেতে চাই। তাহলে উপরে আছে জুল পার কেজি, আর নিচ থেকে উপরে যদি যায় তাহলে মিটার হয়ে গেল পার মিটার, আর এটা হয়ে গেল সেকেন্ড স্কোয়ার। জুল হলো কাজের একক, কাজ মানে হলো বল ইন্টু সরণ। তাহলে বল ইন্টু সরণ মানে বলের একক নিউটন, নিউটন আর সরণের একক মিটার, আর পার কেজি, আর এখানে পার মিটার আর সেকেন্ড স্কোয়ার। একটু গ্যাঞ্জাম হয়ে গেছে, তারপর মিটার পার মিটার কেটে যায়। এখন নিউটন সমান বল সমান সমান কিন্তু আবার ভর ইন্টু ত্বরণ, মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি আর পার কেজি কেটে যাবে, পার সেকেন্ড স্কোয়ার আর সেকেন্ড স্কোয়ার কেটে যাবে, শুধু থাকবে মিটার। তাহলে এই শুধু থাকলো মিটার। তাহলে এইচ এর মান কত পাইলাম? এইচ এর মান হলো 420 মিটার। তাহলে যে পাহাড়ের উপর থেকে পানি পড়ার কারণে এই পানির তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাচ্ছে, সেই পাহাড়ের উচ্চতা 420 মিটার। এই টাইপের গাণিতিক প্রবলেম হতে পারে। আবারও এটা হতে পারে যে পাহাড়ের উচ্চতায় বরফ ছিল, তাহলে সেই বরফ mgHb ভাবে ছিল, বরফ গলে যাচ্ছে, তাহলে বরফ গলার ক্ষেত্রে তাপ কিন্তু আর এরকম আপেক্ষিক তাপ দেয় না, সুপ্ত তাপ, তখন কিন্তু ml, যেখানে l কে আমরা ল্যাটেন্ট হিট বলবো। তাহলে দুই পক্ষ থেকে এটা কেটে গেলে বরফের সুপ্ত তাপ যেটা সেটা দিয়ে হিসাব হবে। এই টাইপের গাণিতিক প্রবলেমও তুমি দেখতে পারো। আবার বরফের সম্পূর্ণটা না গলে যদি 40% গলে তাহলে এখানে 0.4 হবে। এই টাইপের গাণিতিক প্রবলেম আমরা কোনো একটি সময়ে সলভ করব। ওকে, তাহলে কনসেপ্টটা দেওয়ার দরকার ছিল, দিয়েছি। দুই একটা ছোট গাণিতিক প্রবলেম দেখিয়েছি, বাকিটুকু বইপত্রে পড়বা। যে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আমি অবশ্যই দ্রুত সলভ করে দেব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।